আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই নামক অজানা ভয় গল্পের 31 নম্বর পর্ব। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করি। আদি লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলল, আমি জানি তুই কিসের জন্য এত অস্থির হচ্ছিস, কিন্তু আদিবা যা হওয়া সেটা তো হয়ে গিয়েছে। আমি চাইলেই তোর সতীত্ব ফিরিয়ে দিতে পারবো না। তুই সেদিন কেঁদেছিলি, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি ভুলে গিয়েছিলাম জোর করে সব করা উচিত না। আমি তোর উপর অতিরিক্ত অধিকার দেখিয়ে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। তবে আমি আর কখনো এই ভুল করব না। দেখ, গত রাতে তোর সাথে কিছু করা তো দূরের কথা, তোর সাথে থাকিনি পর্যন্ত। ওই দিনের জন্য তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। আর শুধুমাত্র এই কারণেই নিজেকে আমার সাথে থাকার জন্য ফোর্স করিস না। জীবনে তো একটাই, সমাজ কিংবা পরিবার কি বলবে সেভাবেই নিজেকে কষ্ট দিস না। এই সব কোনো ব্যাপার না, কিছুদিন পরেই ভুলে যাবি। আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আদি এবার এগিয়ে গিয়ে আবিদার হাত ধরে এনে নিজের কাছে বসালো। আদিবা, আমি কোনোদিন তোর কোনো ক্ষতি চাইনি। কোনো সম্পর্ক 3টা শর্ত থাকে, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া অথবা ছেড়ে দেওয়া। আমি সবগুলো ধাপেই ট্রাই করেছি। প্রথমে মেনে নেওয়ার চেষ্টা করেছি, সেজন্য তোর সাথে নিজেকে এত বছর দূরে রেখেছি, যাতে আস্তে আস্তে তোর চালচলন মেনে নিতে পারি। বিশ্বাস কর, মেনে নিতে শিখেছিলাম যেদিন আমাকে পুলিশ ধরে নিয়ে গেল। তুই সেদিন নিলয়ের সাথে ফিরেছিলি, আমি জেনেও রিয়্যাক্ট না করার চেষ্টা করেছি, কিন্তু আমার মেনে নেওয়াটা তোর কাছে যথেষ্ট ছিল না। তারপর চেষ্টা করলাম মানিয়ে নেওয়ার, তোকে বোঝানোর চেষ্টা করলাম। জোর করে মানিয়ে নিতে চেয়েছিলাম, তাই জোর করে বিয়ে করলাম, কিন্তু তাতেও ব্যর্থ হলাম। তুই মেনে নিতে পারলি না, তাই এবার ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। আমরা দুজন দূরমেরুর বাসিন্দা। আমরা একসাথে থাকলে দুজন কারো বড় ধরনের বিপদ ঘটতে পারে, তাই এখন এই একটা পথেই খোলা আছে। আদিবা আদির কথায় কোনো জবাব দিতে পারছে না। ভিতরটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। মনের মাঝে হাজারো কথা জমা থাকলেও গলায় এসে আটকে যাচ্ছে, কিছু বলতেও পারছে না। তবে আদির অনর্গল বলেই চলছে। আর একটা কথা, তুই যে অযথা সন্দেহ নাটক করছিলি, আমি সেটা জানতাম। আমি তোর হাত কাটার কারণ জানার জন্য যখন সিসিটিভি চেক করছিলাম, তখনই দেখছিলাম আঙ্কেলেরা এসে। তাই তুই যে অযথা সিনক্রেট করেছিস জানতাম, সেজন্যই তোর সাথে এই রুট বিহেভ করছিলাম। এইসব আমাকে সন্দেহ করার জন্য ছিল না, তুই ভুল করেছিস সেটা বোঝানোর জন্য ছিল। কিন্তু তুই যখন হারিয়ে গেলি, বুঝলাম আমার রুট বিহেভ করাটা উচিত হয়নি। তারপর তোকে যখন হাসপাতালে দেখলাম, আমি ভেবেছিলাম তুই সত্যি অ্যাক্সিডেন্ট করেছিস। আমি সেটা মেনে নিতে পারিনি। তখন নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, তোর যা করার কর, আমি আর তোর জীবনে ঢুকবো না। বেঁচে আসিস এটাই আমার কাছে অনেক। আমি কখনো তোর ক্ষতি চাইনি। সেই ছোটবেলা থেকেই তোকে ভালোবাসতাম, তাই যে বিষয়গুলো তোর জন্য ক্ষতিকর সেগুলো থেকে তোকে বিরত রাখার চেষ্টা করতাম। তুই ব্যথা পেলে শাস্তি দিতাম, যাতে পরের বার আবারও সাবধান হোস। সে যাই হোক, আমার ভালোবাসার পদ্ধতিটা ভুল ছিল, তাই এখন থেকে দূর থেকে চাইবো তুই ভালো থাক। বলেই আদি ওয়াশরুমের দিকে চলে গেল। আদিবা বুঝতে পারলো আদি তার আচরণে কষ্ট পেয়েছে, আর আদি সিদ্ধান্ত কোনো কারণেই বদলাবে না। আদি অলরেডি বের হয়ে আসলো। আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে দেখে আদি এগিয়ে এসে আদিবার মাথায় হাত বুলিয়ে মলিন হাসলো। তারপর কারো কাছে কোনো বিদায় না নিয়েই দ্রুত পায়ে বেরিয়ে গেল। আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে। আদি দ্বিতীয়বার ঘুরেও তাকায়নি। আদি বের হতে না হতেই অরিন ছুটতে ছুটতে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আদিবা আদিবা, ভাইয়াকে তুই যেতে দিস না, ওকে তুই আটকা, যে করেই হোক আটকা। আদিবা একবার বাইরের দিকে আবার অরিনের দিকে দেখছে। তাকিয়ে কি দেখছিস মুখ পুরি? ভাইয়া আজ তোকে ছেড়ে নয়, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার জন্য বের হয়ে গেল। অরিনের কথা শুনে আদির মা এগিয়ে এসে বললেন, কী সব আবল তাবল বকছিস অরিন? অরিন একবার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি আবল তাবল বকছি না মা, দেখো চিরকুটে কি লিখে গিয়েছে। বলেই অরিন একটা চিরকুট এগিয়ে দিল। আদির মা সেটা পড়তে শুরু করলো। বাবা মা, তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার মুখ আমার নেই। আমি জানি না চিরবিদায় কি নিতে হয়, তা কাউকে বিদায় জানাতে পারলাম না। আর আদিবার কাছ থেকে বিদায় নেওয়ার সাহস আমার নেই। এই মুখের দিকে তাকিয়ে বিদায়ের কথা বলার হিম্মত আমার কোনো দিন হবে না, তাই এভাবেই বিদায় নিচ্ছি। যাই রে আদিবা, হয়তো আর কোনো দিন আর দেখা হবে না, তবে আমি যেখানেই থাকি না কেন সবসময় চাইবো তুই ভালো থাক। দোয়া করি সুখী হ, আমার জন্য দোয়া করিস। এপারে তো আমার বেপরোয়া ভালোবাসা পূর্ণতা পেল না, ওপারে যেন পূর্ণতা পায়।
আজকাল প্রতিটা সকাল উৎকণ্ঠার ভেতর কাটে আদিবার, উৎকণ্ঠার সাথে চাপা উদ্বেগ। অল্পতেই অস্থির হয়ে পড়ে সে। গেটের সামনে শব্দ হতেই ছুটে যায়, কান খাড়া করে শোনে কেউ এসেছে কিনা। দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছে মেয়েটা। খাওয়া দাওয়ার ব্যাপারে বড্ড উদাসীন ভাব দেখাচ্ছে। খেতে চায় না বললেই চলে। আগে চুপচাপ থাকলেও বাসার কাজ করতে বেশ আগ্রহ ছিল, কিন্তু আজকাল কোনো ব্যাপার কোনো উৎসাহ নেই। কিন্তু গেট খোলা খুবই আগ্রহ। সে বারবার হাসি মুখে গেটের কাছে যায় আর ফিরে আসে মলিন মুখে। আদিবার এমন আচরণের কারণ বাসার সবাই বুঝে। কেটে গেছে 2টি মাস। আদি চলে গিয়েছে, ফোন করে জানিয়েছে সে ভালো আছে আর কখনো বাসায় ফিরবে না সেটাও জানিয়েছে। কিছুদিন যাবৎ শরীর বিশেষ ভালো লাগছে না আদিবার। পেটে একটা চাপ অনুভব করছে। এই উপসর্গটি তার নতুন। কোনো কিছু নিয়ে চিন্তিত হলেই পেটে তীক্ষ্ণ যন্ত্রণা শুরু হতে থাকে। ডক্টর দেখানোর দরকার বোধ হয়, কিন্তু সময় করে যাওয়া হচ্ছে না বললে ভুল হবে। সে নিজেই যাচ্ছে না। প্রতিদিনের মতো নতুন একটা সকালের সূচনা হলো। ভোর সকাল 7টার কাছাকাছি। সবাই ঘুমাচ্ছে, শুধু ঘুম নেই আদিবার চোখে। আদিবা উঠে শাড়ি গায়ে চুল আছড়ে গায়ে পাতলা চাদর জড়িয়ে ঘর ছেড়ে হতেই মা অবাক হয়ে বললেন, কোথায় যাচ্ছিস তুই? আদিবা অস্বস্তি নিয়ে জবাব দিল, এই একটু রাস্তায়। রাস্তায় কি? কিছু না, একটু হাঁটবো আর কি। শরীর ভালো না বলছিলি? বাইরে বেশ ঠান্ডা এখন, কোথাও যেতে হবে না। আদিবা কি মায়ের কথা শুনল না? ওইদিকে ইচ্ছা করেই এড়িয়ে গেল। বুঝলেন না শাহানা বেগম। মেয়ে ধীর পায়ে হেঁটে বেরিয়ে গেল। আজ বহুদিন পর আদিবা ভোরের আলো দেখল। কতদিন বাসার বাহিরে যাওয়া হয় না। সূর্য কেবল উকি দিচ্ছে চারিদিকে, কেমন কুয়াশা ভাব, সব কিছু ঝাপসা দেখাচ্ছে। রাস্তার ফাঁকা একটা রিক্সাও নেই। আদিবা পা বাড়ালো। অন্য সময় হলে লোকজনের জন্য হাঁটা মুশকিল হয়ে যেত, তবে এখন ফাঁকা। রিক্সা পেলেই আদিবা হয়তো রিক্সাতেই যেত। আদিবা হাঁটছে গন্তব্য পাশের পার্কে ঢুকে এগিয়ে গিয়ে বসলো কংক্রিটের তৈরি ব্রেঞ্চটাতে। কিছুক্ষণ জিরিয়ে দম নিয়ে ফোন হাতে নিল আদিবা। হাত পা কাঁপছে, ফোন করার সাহস হচ্ছে না। তবু আজ সে আদিকে ফোন করবে বলে মনস্থির করেছে। সেজন্যই এখানে আসা। বাসার সবার সামনে মন খোলে কিছু বলা যায় না। অবশেষে সকল জড়তা ভেঙে আদিবা ফোন করেই ফেললো, কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকবার ফোন করার পর কেউ একজন ফোন ধরলো। হ্যালো। কণ্ঠটা শুনে ভিতরটা ধক করে উঠল। থমকে গেল আদিবা। কতদিন পর আদির গলা শোনালো, কিন্তু নিজের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। অপর পাশ থেকে আবারও বলল, কে বলছেন? আদিবা এবার উত্তর দিতে পারলো না। কথা যখন বলবি না তখন ফোন করেছিস কেন? আদিবা দীর্ঘশ্বাস ফেললো। অবশেষে তাহলে দয়া হলো ফোনটা ধরার? আমি ফোন করেছি দেখেও ধরলেন না। আদিবার কথা শুনে ফোনের অপর পাশে কিছুক্ষণ নীরব রইল। তারপর উত্তর আসলো, আমি ফোনের কাছে ছিলাম না, তাই ধরতে পারিনি। সেদিন যে সারা রাত কল দিলাম, সেদিন ধরেননি কেন? ঘুমিয়ে পড়ছিলাম। মিথ্যা বলবেন না প্লিজ। সত্যি বলে কি তোর ভালো লাগবে? যাই হোক এইসব স্যার, কি বলবি বল, আমার একটু তাড়া আছে। এখনও এত রেগে আছেন? রাগ আমার ছিল, আর সেই রাগের জন্য কি হারিতেছি তুই ভালো করেই জানিস। তাই এখন আর রাগ টাগ করি না। তাই শুধু ভুলভাল কথা বলিস না। তাছাড়া তুই আমার রাগের হিসাবে নিতে ফোন করেছিস নি নিশ্চয়ই। তাই কি বলবি সেটা বল। আমি মানে ডিভোর্সের ব্যাপারে কিছু বলবি? চমকে উঠল আদিবা। ডিভোর্স? কিসের ডিভোর্স? আদি কি তাহলে তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? ডিভোর্স মানে? কেন বাবা, তোকে কি কিছু বলেনি? কি বলবে? ভেবে দেখলাম ডিভোর্স দিতে 6 মাসের বেশি সময় লাগে। দেখা গেল তোর কাউকে পছন্দ হলো, কিন্তু ডিভোর্সের জন্য বিয়ে করতে পারছিস না। তাই ভাবছি আগেই ডিভোর্সটা করে রাখি। বাবাকে বলেছি তোর জন্য ভালো একটা ছেলে দেখতে। আদির কথায় চোখে কোণে বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আদিবা ফুপিয়ে কাঁদছে, কিন্তু আদিকে বুঝতে দিতে চায় না। তুই কি কাঁদছিস আদিবা? কই না তো। আমাকে তুই কোনোদিনও ফাঁকি দিতে পারিসনি, তাই আজ অযথা অসম্ভব চেষ্টা নাইবা করলি। আজাইরা কারণে কান্নাকাটি করা তো তোর বদ অভ্যাসটা এবার বদলানো উচিত। চোখের জল এত সস্তা নাকি যে কারো কথায় ঝরতে হবে? চোখের জল কি বাজারে কেনাবেচা হয়? তাহলে সেটা সস্তা নাকি দামি বিচার করলেন কিভাবে? তুই কি কারণে কতটা কাঁদতে পারিস তা অন্তত আমার চেয়ে ভালো আর কেউ জানে না। এখন নিশ্চয়ই ভাবছিস আমি খুব মহান হয়ে গিয়েছি, তাই তোর সব ইচ্ছা এত সহজে পূরণ করে দিচ্ছি, সেই আনন্দেই কাঁদছিস তাই না? কিন্তু আমি শুধু তোর জন্য না, নিজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আমি এই দায়বদ্ধ সম্পর্কে মধ্যে আর থাকতে চাই না।
আপনি কি বলছেন বুঝতে পারছেন? দিন বদলেছে তো, আজকাল কাউকে অত বুঝি না, বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছি বোধ হয়। এত কঠিন হওয়ার ভান কেন করছেন? আমি ভান টান করি না, আমি এমনই, আর তুই সেটা জানিস। আমাদের একসাথে কাটানোর সময়গুলো ভুলে গিয়েছেন? ভুলিনি কিছুই, তবে ভোলা উচিত। এইসব মনে রেখে কোনো লাভ নেই, তাই ভোলার চেষ্টা করছি। পারবেন ভুলতে? না পারার কি হলো, মানুষ পারে না এমন কোনো কিছু নেই পৃথিবীতে। আমরা কি একসাথে থাকতে পারি না? আদি হাসলো, চাপা কণ্ঠস্বরে জবাব দিল, পারি বলছিস? তুই বড্ড আবেগী আদিবা, কখন কি বলিস নিজেও জানিস না। এখন এমনভাবে কথা বলছিস যেন তোকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু সত্যটা তো এমন না। সত্যটা হলো আমি তোকে ছাড়িনি, বরং জোর করে ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি তোর যোগ্য ছিলাম না, তাই ধরে রাখতে পারিনি। তাহলে এখন আমার অপরাধী বানাতে চাইছিস কেন? যদি বলিস আমি অপরাধী, হ্যাঁ আমি অপরাধী। ভালোবাসার অপরাধে আমি অবশ্যই অপরাধী। একজনকে বেপরোয়াভাবে ভালোবেসেছিলাম, তাই আমার ভালোবাসার পূর্ণতা পায়নি। ভালোবাসার বিনিময়ে শরীর পেয়েছি, কিন্তু মনটা আধায় রয়ে গেল। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? এই অপরাধে আরও শাস্তি দিতে চাস? কোনো উত্তর দিল না আদিবা। আদিবা, আমায় একটু তাড়া আছে, এখন রাখি। রাখবেন? ছটপট উত্তর দিয়ে ফোন কেটে দিল আদি।